দর্শক স্বাগত জানাই। হিরো আলমের উপর হামলা হয়েছে। আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা ইতিমধ্যে সকলে দেখে ফেলেছেন। এখন আমার প্রশ্ন হলো, এই যে তার উপর হামলা হয়েছে, এই দায়টা কার? এই দায়টা আসলে সত্যিকারার্থে কার? এটা কি আওয়ামী লীগের, নাকি বিএনপির, নাকি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার? আসলেই এই দায়টা কার? তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে এই দায়টা আসলে কার। তার আগে আমি প্রথম আলো থেকে একটা সংবাদ পড়ছি। হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নন্দীগ্রাম আমলি আদালত মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন। আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দেখুন, প্রথমত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক সিইসি নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন এবং মামলা করে আসার পথে এজলাস কক্ষে তাকে কিছু দুর্বৃত্ত, আমরা আগে বলবো না এরা কারা, কিছু দুর্বৃত্ত তাকে হামলা করেছে, তাই তিনি হামলার শিকার হয়েছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হলো, হিরো আলমের ওপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন। রনি সরকার, আমরা জানি তিনি, হিরো আলম কিন্তু রনি সরকারের উপর অভিযোগ এনেছেন এবং এই রনি সরকার হলেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য। হিরো আলম কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এবং পরবর্তীতে প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে রনি সরকার বলেছেন, হিরো আলমের ওপর হামলায় আমি এবং বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি। একদম নির্জলা স্বীকারোক্তি। হিরো আলম তার উপরে অভিযোগ এনেছেন যে তার উপর তিনি হামলা করেছেন, রনি সরকার, এবং রনি সরকার স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ, আমিই তার উপর হামলা করেছি এবং আমার সাথে নাজমুল হুদা ছিল। আচ্ছা যাক, বিষয়টা এরকম। এবং আমরা দেখেছি যে পরবর্তীতে বগুড়া বিএনপি সংবাদ সম্মেলন করে দায়টাকে অস্বীকার করেছে। আমরা মানলাম বিএনপি এখানে আক্রমণ করেনি, আক্রমণ করতে পারে না। এখন কথা হলো, এই যে রনি সরকার, তাহলে তিনি কে? যেহেতু তিনি স্বীকারোক্তি দিয়েছেন এবং একটা প্রথম আলোর মতো একটা সংবাদ মাধ্যমে এই খবরটা বেরিয়েছে, অবশ্যই খবরের সত্যতা আছে, থাকতে পারে। এখন এই রনি সরকার তাহলে কে? আমাদের খুঁজে বের করতে হবে এবং আশা করছি যে প্রথম আলো যেহেতু এই নিউজটা করেছেন, তাহলে তিনি, সেই প্রথম আলো খুঁজে বের করবে যে এই রনি সরকারকে, তিনি বিএনপির নাকি আওয়ামী লীগের নাকি ছাত্রদের নাকি অন্য কেউ। তো আমার কথা হলো, অপরাধী যেই হোক, অপরাধীকে কিন্তু আমি কোনো সাংগঠনিক পরিচয় দিতে রাজি নই, সে হোক বিএনপির, হোক আওয়ামী লীগের অথবা অন্য কারো। আমি অপরাধীকে শুধুমাত্র অপরাধী হিসেবে চিহ্নিত করতে রাজি। এখন এই রনি সরকার, সে যদি সত্যিকারার্থে হিরো আলমের ওপর আক্রমণ করে থাকে, তাও আবার আদালত প্রাঙ্গণে, মানে যেখানে মানুষের বিচার হয়, বিচার কার্য সংগঠিত হয়, সেই জায়গায় তিনি হিরো আলমের ওপর আক্রমণ করে আবার বাহাদুরি, বীর সেজে সেটাকে প্রকাশ করতেছেন যে হ্যাঁ, আমি তার উপর আক্রমণ করেছি। এটা দুঃসাহস, এটা একদম দুঃসাহসিকতার পরিচয়। এখন আমার কথা হলো, অপরাধীকে আমি শুধুমাত্র অপরাধী হিসেবে দেখতে রাজি আছি। আর এই রনি সরকার, তিনি যদি সত্যিকারার্থে হিরো আলমের ওপর আক্রমণ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে তিনি অপরাধী। কেননা আদালত প্রাঙ্গণে, এজলাসের সামনে কিংবা যে কোনো জায়গায় একজন মানুষের ওপর তো আমরা আক্রমণ করতে পারি না, তাই না? আক্রমণ করার কোনো আইন নেই। আইন, আপনার উপর কেউ যদি অন্যায় করে থাকে, তাহলে আপনি আইনের কাছে সেটা বিচার দিতে পারেন। আইনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনি সর্বাধিক চাপ প্রয়োগ করতে পারেন, কিন্তু সেই আইনটাকে আপনি নিজ হাতে নিতে পারেন না। এবং এই ঘটনাটাই অনবরত ঘটে যাচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে বারবার বলেছি, বিভিন্ন ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এবং এই যে বিভিন্ন আদালত প্রাঙ্গণে আমরা এর আগে দেখেছিলাম দীপুমনির উপর হামলা হয়েছিল, এর আগে দেখেছিলাম হলো আনিসুল হকের উপর হামলা হয়েছিল, এর আগে দেখেছিলাম বিভিন্ন মানুষের উপর আদালত প্রাঙ্গণে হামলা হয়েছিল। তো এই হামলার দায়টা কার? এই হামলার দায়টা কে নেবে? আমাকে যদি ব্যক্তিগতভাবে এই প্রশ্ন করা হয়, আমি এই দায়টা দেব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কেন? মোটামুটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বয়স কিন্তু 1 মাস অতিবাহিত হতে চলেছে। তো 1 মাস মোটামুটি কিন্তু একটা কম সময় না। এখনও যদি তিনি বলেন যে আমাদের পুলিশ প্রশাসন এখনও শৃঙ্খলিত না, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এখনও শৃঙ্খলিত না, এই ব্যাপারগুলো বলে আসলে এখন পার পাওয়া যাবে না। এই যে আদালত প্রাঙ্গণে বারবার হামলা হচ্ছে বিভিন্ন অপরাধীর উপর, সেই অপরাধীকে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে যাতে তার বিচার হয়। তারপরেও কিছু অতি উৎসাহিত মানুষ
আমি জানি না তারা কারা, কোনো সাংগঠনিক পরিচয় দিতেও আমি রাজি নই। কিছু অতি উৎসাহী মানুষ তাদের উপর আক্রমণ চালাচ্ছে এবং সেটা অনবরত ঘটছে, একের পর এক ঘটছে। এবং সেই একই জায়গায় পুলিশ থেকেও তারা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং হিরো আলমের ব্যাপারেও আমরা এই জায়গাতেও আমরা সেই ঘটনাটা দেখেছি, পুলিশ সেখানে ছিল এবং তারা কিন্তু হিরো আলমকে বাঁচাতে কিংবা উদ্ধার করার জন্য এগিয়ে আসেনি। এই যে ঘটনাগুলো বারবার ঘটে যাচ্ছে, এর দায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে এই কারণে যে একটা সরকারের বয়স 1 মাস অতিবাহিত হতে চলেছে, তারপরেও কেন আদালত প্রাঙ্গণ মানে একটা সেন্সিটিভ জায়গা, সেই জায়গাগুলোতে কেন আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটবে না? কেন সেই জায়গায় নিরাপত্তার সর্বোচ্চ প্রয়োগ ঘটবে না? একজন মানুষ কেন সেই জায়গায় হেনস্থার শিকার হবে? সে হোক সর্বোচ্চ অপরাধী। একজন মানুষ যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধী হয়, খুনি হয়, ডাকাত হয়, অথবা পৃথিবীর যে কোনো অপরাধী হয়, তারও তো ন্যূনতম ন্যায় বিচারটা নিশ্চিত করতে হবে, তাই না? কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ন্যায় বিচারটাকেই নিশ্চিত করতে পারছে না, বরং একের পর এক এরকম ঘটনা ঘটে যাচ্ছে। তো যেহেতু এরকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে এবং এক্ষেত্রে আমি দেখতেছি যে সরকারের ভূমিকা নেই, সরকার কোনো বিবৃতি দিচ্ছে না, সরকার কোনো ভূমিকা নিচ্ছে না, আইনশৃঙ্খলা বাহিনীকে একটু কঠোর হতে বলছে না, কিচ্ছু না। তো এভাবে আসলে চলতে দেওয়া যায় না। আমরা বিরোহী বাংলা চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমি মানছি তিনি সংস্কৃতির বিপর্যয় ঘটেছে, রাজনীতিতে এসে রাজনীতির পছন ঘটেছে, যাই হোক না কেন, যদি এমনটা হয় যে তিনি রাজনীতিতে আসার পর রাজনীতিতে পছন্দ হয়েছে, রাজনীতির কোনো ক্ষতি হয়েছে, আমরা তাকে এড়িয়ে চলবো, কিন্তু তাকে আক্রমণ করতে পারি না। হিরো আলমের মতো একজন লোককে বিএনপিরাও আক্রমণ করে, আওয়ামী লীগও আক্রমণ করে, সাধারণ মানুষও আক্রমণ করে, সমস্ত মানুষ আক্রমণ করে। কেন ভাই তাকে এতটা আক্রমণ করতে হবে কেন? যদি তার সাংস্কৃতিক যেসব কর্মকাণ্ড আছে সেগুলোকে যদি আপনারা পছন্দ না করেন, তার রাজনীতিকে যদি আপনারা পছন্দ না করেন, তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ উত্তর হবে কি? তাকে এড়িয়ে চলা। তার সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে আমরা এড়িয়ে চললাম, তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে আমরা এড়িয়ে চললাম, তাহলেই তো আমাদের উত্তরটা দেয়া হয়ে যায়। কিন্তু অতি উৎসাহী হয়ে তার প্রতি এই আক্রমণের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি চাচ্ছি অনতি বিলম্বে এই যে আদালত প্রাঙ্গণে হিরো আলমের ওপর যারা আক্রমণ করলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং যেহেতু ভিডিও ফুটেজ আছে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, আমার মনে হচ্ছে যে আসামিদেরকে শনাক্ত করতে খুব একটা বেগ পেতে হবে না এবং এই ব্যাপারটার খুব দ্রুত আমি সুরাহা চাচ্ছি।